গণতন্ত্রের উত্তরণে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার, জাপানের নিক্কি ফোরামে বললেন ডক্টর ইউনুস। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, তারুণ্যের সমাবেশে তারেক রহমান সরকারকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। রাতভর সেনা অভিযানে রাজধানীর ডেমরা ও মান্দার থেকে টিসিবির ১৪০০ বস্তা চাল ও ৫৫০ বস্তা ডাল উদ্ধার, আটক ৩। রেলের কাজ না করে টাকা লোপাট, ঠিকাদারের সহযোগী খোদ উপপরিচালক। বদলি বাণিজ্য দুর্নীতিতে গড়েছেন বিপুল সম্পদ। চলতি অর্থবছরের ঋণের বোঝা মাথা নিয়ে আসছে নতুন বাজেট, ঘাটতি পূরণে বাড়বে সুদের চাপ, কর আদায় বাড়ানোর তাগিদ। তৃতীয় দেশে পুনর্বাসনে অনাগ্রহ রোহিঙ্গাদের, শিক্ষিতরা চলে যাওয়ার সৃষ্টি হচ্ছে নেতৃত্ব শূন্যতা, বাধাগ্রস্ত হচ্ছে প্রত্যাবাসন। এবং পাকিস্তানের সঙ্গে হার পেয়ে টি-20 সিরিজ শুরু বাংলাদেশের, বোলারদের ব্যর্থতায় প্রথম ম্যাচে ৩৭ রানে হারে লিটনরা। দেখছিলেন শিরোনামগুলো, সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন। এবারে পুরো খবর। দেশকে গণতন্ত্র উত্তরণে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। সকালে জাপানের নিক্কি ফোরামে কথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় বাংলাদেশের মানুষের প্রত্যাশা ও স্বপ্ন পূরণে সরকার কাজ করছে বলেও জানান তিনি। সম্মেলনে সার্ক নিয়েও কথা বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। ৪ দিনের রাষ্ট্র সফরে বুধবার বাংলাদেশ সময় সোয়া ১১টায় জাপান পৌঁছান তিনি। Not all political parties. 我々も国際社会のそれ時間かかるよねということは which created forces which will kill people. They don't want that instead. Trying to 全ての制度をデストロイしたいということはそうおっしゃってたと思うんですけど。So reform is one agenda for us. Next one is trial the people who are perpetrators of all crimes in this country. So we have an international tribunal to try all the criminals. So this is number 2. Number 3 is election, finally the election. So we have been explaining to people the election will be held between end of this year in December or maximum of June. ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে সাফ জানিয়ে দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্ধারিত সময়ে ভোট আয়োজনে সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানান তিনি। অন্তর্বর্তী সরকারের কারো রাষ্ট্র পরিচালনার ইচ্ছা থাকলে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বানও জানান তারেক রহমান। রাজধানীর নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে এসব কথা বলেন তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ নির্ধারিত সময়ের আগেই পরিণত হয় জনসমুদ্রে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণদের উদ্দেশ্যে হাজির করেন নতুন স্লোগান, দিল্লি নয় পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। দিল্লি নয় পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। তারেক রহমান অভিযোগ করেন সংস্কার নিয়ে কালক্ষেপণ করে নির্বাচন বিলম্বিত করে অন্তর্বর্তী সরকারের কেউ কেউ ভিন্ন উদ্দেশ্য হাসিল করতে চায়। আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টাল বাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। জনগণের বিশ্বাস নষ্ট হয় এমন কোনো কাজ থেকে বিরত থাকতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তারেক রহমান। গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না। যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায় তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন, নির্বাচন করুন। যদি ভবিষ্যতে নির্বাচনে জনগণের রায় পান তাহলে আবার সরকারের দায়িত্ব গ্রহণ করুন।
এ সময় ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা না করে সরকার স্বৈরাচারী আচরণ করছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। ইশরাকের ক্ষমতা গ্রহণ বা ইশরাকের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করে আজ আমরা আবারও স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। জানান, তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা ধারণ করেই আগামীর কর্মপরিকল্পনা নিয়েছে বিএনপি। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। আমরা জাতীয় শক্তিতে চলে গেলাম। সমাবেশে আসা নেতাকর্মীরা বলছেন, যে কোনো উপায়ে নিশ্চিত করতে হবে দীর্ঘদিন অধিকার বঞ্চিত তরুণ প্রজন্মের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার। ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে গণতান্ত্রিক উত্তরণের পথের যে কোনো ষড়যন্ত্র। সাইফুল রিপন, দেশ টিভি, নয়াপল্টন, ঢাকা। রাজধানীর ডেমরা ও মান্ডার দুইটি গোডাউন থেকে প্রায় 1400 বস্তা চাল এবং 528 বস্তা ডাল সহ বিপুল পরিমাণ টিসিবির পণ্য জব্দ করেছে সেনাবাহিনী। এই সময় 3 জনকে আটক করে হস্তান্তর করা হয় ডেমরা থানায়। জব্দ করা টিসিবির পণ্য ডেমরা ও মুগদা থানায় হস্তান্তর করা হয়েছে। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়েও টিসিবির পণ্য না পেয়ে প্রায় খালি হাতে ফিরতে হয় নিম্ন আয়ের মানুষদের। তবে সেই পণ্যই মজুত করে মোড়ক পাল্টে বাজার বিক্রি করে আসছে অসাধু চক্র। বুধবার রাতে রাজধানীর ডেমরার একটি গোডাউনে অভিযানে যায় সেনাবাহিনীর একটি দল। এ সময় টিসিবির চাল, ডাল, আটা ও সোয়াবিন তেলের সন্ধান পাওয়া যায়। পরে গোডাউনের সামনে টিসিবির পণ্য বোঝাই 5টি ট্রাকও জব্দ করা হয়, যেখানে রয়েছে 50 কেজি পরিমাণের 1360 বস্তা চাল, 507 বস্তা আটা, 17 বস্তা ডাল এবং 150 লিটার সোয়াবিন তেল। এ সময় 3 জনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যে রাজধানীর মান্ডায় আরও 4টি গুদাম ঘরের সন্ধান পায় সেনাবাহিনী। সেখানে একটি গুদাম থেকে 211 বস্তা আটা এবং 30 বস্তা টিসিবির চাল জব্দ করা হয়। পরে তা মুগদা থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। এছাড়াও ডেমরায় গোডাউন থেকে জব্দ করা পণ্য ও আটককৃত 3 জনকে ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। রেললাইনের নিরাপত্তা বেষ্টনী গ্রিল রং ও মেরামত না করেই 25 লাখ টাকা লোপাট করেন ঠিকাদার রেজাউল মোল্লা। অথচ ঠিকাদারির মূল প্রকল্প বাতিল হলেও রেলের উপপরিচালক SM মাহমুদুর রহমানের স্বাক্ষরে আত্মসাৎ করে টাকা। রেলে বদলি বাণিজ্য দুর্নীতিতে বিপুল অর্থ সম্পদ গড়েছেন এই উপপরিচালক। আলিমুজ্জামান সাফনের অনুসন্ধানে জানুন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন। এই স্টেশন থেকে মূল সড়ক ধরে নেই কোনো রেল লাইনের নিরাপত্তা বেষ্টনী। অথচ নিরাপত্তা বেষ্টনীর গ্রিলের রং ও মেরামতের কথা বলে 2022 সালে 25 লাখ টাকা তুলে নেয় ঠিকাদার রেজাউল মোল্লা। দেশ টিভির অনুসন্ধানে উঠে আসে, কাজ না করেই রেলের 25 লাখ টাকা হাতিয়ে নিতে ঠিকাদারকে যোগসাজশে সহায়তা করেন রেলের তৎকালীন বিভাগীয় প্রকৌশলী SM মাহমুদুর রহমান। আরও চাঞ্চল্য তৈরি হয় নথিপত্র অনুসন্ধানে। 2023 সালে নাকি মূল প্রকল্পই বাতিল হয়ে যায়। তাহলে কাজ না করেই কিভাবে কার্যক সদস্যে রেলের 25 লাখ টাকা হাতিয়ে নিল ঠিকাদার? অনুসন্ধানে উঠে আসে ঠিকাদার রেজাউল মোল্লার ঘনিষ্ঠ রেলের উপপরিচালক SM মাহমুদুর রহমান। অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়ে ঠিকাদার রেজাউল মোল্লার কাছে জানতে চাইলে তিনি হুমকি দেন। আপনার সাথে আর কোনো জবানবন্দি নেই ভাই, আপনার সাথে কথা হবে কাগজ কলমে। ভাই আমি আর কোনো কথা বলবো না, অন ক্যামেরা আপনার সাথে কথা হবে না। এসব দুর্নীতির কারিগর বাংলাদেশ রেলওয়ের মুকুটবিহীন সম্রাট উপপরিচালক SM মাহমুদুর রহমান। বর্তমানে দায়িত্ব পালন করছেন দোহাজারী কক্সবাজার রেল প্রকল্পে। তবে তার অনিয়ম দুর্নীতির কালো হাত যেন দেশ জুড়ে। এ বিষয়ে অনুসন্ধান শুরু করলে বেরিয়ে আসে থলের বিড়াল। শুধু একটি প্রকল্পই নয়, মাহমুদুর রহমান বিভাগীয় প্রকৌশলী 3 থাকা অবস্থায় এক অর্থ বছরে 17টি কাজ পায় ঠিকাদার রেজাউল মোল্লার স্বত্বাধিকারী প্রতিষ্ঠান। এদিকে মাহমুদুর রহমানকে টাকা দিলেও কাজ না পাওয়ার অভিযোগ করেন বেশ কয়েকজন ঠিকাদার। মেডিকেলে কাজ দিবে বলে অগ্রিম কাজ করে আমার থেকে টাকা নিয়েছে। এখন পর্যন্ত আজকে 2 বছর হচ্ছে, আমাকে কাজটা এখনো টেন্ডার করে দেয় নাই। 10% হিসাবে আমাকে 20 লক্ষ টাকার একটা কাজ দিবে বলছে। এই জন্য আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিছে, আর পরবর্তীতে কাজ দিলে 1 লক্ষ টাকা নেবে বলছিল। রেজাউল মোল্লা নামে এক ব্যক্তি, তার আত্মীয়, তার সাথে সে পার্টনারে ব্যবসা শুরু করে সে DN3-তে 1 বছরে
একটা অর্থ বছরে 17টা কাজ দেয়, যার পরিমাণ ছিল প্রায় 3 থেকে 4 কোটি টাকা। এখানেই শেষ নয়, অর্থের বিনিময়ে মাহমুদুর রহমান চাকরির বইতে ঘষা মাজা ও ওভাররাইটিং করে 2 বার অবসরে পাঠান মনিরুল ইসলাম নামের এক কর্মকর্তাকে। জানিয়ে DEN-2 ঢাকাকে প্রধান করে তদন্ত কমিটি করে রেলওয়ে। এখানেও ঘটে নজিরবিহীন ঘটনা। নিজের অপরাধের তদন্ত নিজে করতে DEN-2 পদেই বদলি হয়ে যান মাহমুদ। পরে সেই তদন্ত আজও দেখেনি আলোর মুখ। ক্ষমতা অপব্যবহার করে বছরের পর বছর এমন বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য অবাধে চালিয়েছেন তিনি। জানিয়ে মুখ খুলেছেন বেশ কয়েকজন ভুক্তভোগী। ফেব্রুয়ারিতে মাহবুব স্যার আমার চাকরি দিয়েছিল, আমি 2,70,000 টাকা স্যারে দিয়েছিলাম, স্যার আমার পারমানেন্ট করে দেবো রেলের চাকরি। আমি মাহমুদ স্যার আছে 2.5 লাখ টাকা ওনার বাংলাতে গিয়া দিয়েছি। উনি আমার বলছে যে উনি খালাসিতে আমারে চাকরি দিবে। আমাদের যে লোকটা নিয়েছে উনি কাছে 2-3 লাখ টাকা নিয়ে মনে চাকরি দিয়েছে। আমার একবারে রাস্তার পথে বিকারি হয়ে গেছে। এবার মাহমুদুর রহমানের মুখোমুখি দেশ টিভি। এত সব করেও এখনো রেলের ঊর্ধ্বতন কর্মকর্তার চেয়ারে বসে আছেন তিনি। অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি চক্র। আসলে অভিযোগগুলো সম্পূর্ণই ভিত্তিহীন, সম্পূর্ণই যুক্তিহীন। তো আমি এগুলা সম্পূর্ণরূপে অস্বীকার করছি। এটা সম্পূর্ণ আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য করা হয়ে থাকতে পারে। অভিযোগের শেষ না থাকলেও ক্ষমতা বলে সব তদন্তকেই ধামাচাপা দিয়ে দিব্যি বহাল তবিয়াতে আছেন এই কর্মকর্তা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। চলতি অর্থ বছরের ঋণের সুদ পরিশোধের চাপ এখনো অন্তর্বর্তী সরকারের মাথায়। এর মধ্যে 2025-26 অর্থ বছরের বাজেটেও থাকবে ঘাটতি, যা পূরণে নিতে হবে ঋণ। বাড়বে আরও সুদের চাপ। অর্থনীতিবিদরা বলছেন ঋণের বোঝা না বাড়িয়ে কর আদায় বাড়ানোর দিকে নজর দিতে হবে সরকারকে। আজিমের রিপোর্ট। ঘাটতি মোকাবেলায় 2025-26 অর্থ বছরের বাজেটেও ঋণের উপর নির্ভর করতে হচ্ছে অন্তর্বর্তী সরকারের। এবার বৈদেশিক ঋণের উপর আরও বেশি নির্ভর করার সম্ভাবনা রয়েছে। চলতি অর্থ বছরের বাজেটে বৈদেশিক ঋণ 90,700 কোটি টাকা ধরা হয়। তবে এবার তা আরও 19,300 কোটি টাকা বেড়ে যেতে পারে। কিছুটা কমার সম্ভাবনা রয়েছে অভ্যন্তরীণ ঋণের পরিমাণ। এবার 1,30,000 বা 40,000 কোটি টাকা অভ্যন্তরীণ ঋণ নেওয়া হতে পারে। আগের বছর যা ছিল 1,52,500 কোটি টাকা। এ হিসেব বলছে বাজেটে বাড়বে সুদ পরিশোধের ব্যয়। গত অর্থ বছরে 1,13,500 কোটি টাকা সুদ হলেও এবার তা বেড়ে 1,33,000 কোটিতে ঠেকতে পারে। এ অর্থনীতিবিদ মনে করছেন এমন সুদের বোঝা শুধু বাজেট বাস্তবায়নকেই চাপে ফেলবে না, রিজার্ভ ও অর্থনীতিকেও প্রভাবিত করবে। আগামী অর্থ বছরে যেহেতু প্রায় মোট বাজেটের 17% মতো এই সুদ পরিশোধে ব্যয় করা হবে এবং তার একটা বড় অংশ চলে যাবে ডলার হিসেবে দেশের বাইরে, তো সুতরাং একদিকে রিজার্ভের উপরে চাপ তৈরি হবে, অন্যদিকে দেশের অর্থনীতিও খানিকটা সংকুচিত হতে পারে। তবে বৈদেশিক ঋণ কমিয়ে অভ্যন্তরীণ আয় বাড়ানোর তাগিদ এ অর্থনীতিবিদের। তার মতে ঢেলে সাজাতে হবে কর আদায় প্রক্রিয়াকেও। সুদের চাপটা কমানোর উপায় হচ্ছে যে আপনি ঋণ নেবেন না, বেশি ঋণ নেবেন না। যদি আপনি বেশি ঋণ নেন তাহলে আপনি সুদের বোঝা তো বাড়তেই থাকবে। আর বেশি ঋণ আপনি নিতে পারবেন না তখন যখন আপনার ডোমেস্টিক রেভিনিউ, আভ্যন্তরীণ কর আয় বা কর বহির্ভূত আয় আপনি বাড়াতে পারবেন। আর ওটা আপনি বাড়াতে পারবেন যখন আপনি ট্যাক্স নেট এবং ট্যাক্স রেট, ট্যাক্স বেস এবং ট্যাক্স আদায় এগুলো ঠিকমতো করতে পারবেন। ওটা আবার করতে গেলে আপনার ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম লাগবে। এই সবগুলো জিনিস বাজেটে করতে পারলে আস্তে আস্তে সুদের বোঝা কমবে। 2023-24 অর্থ বছর পর্যন্ত ঘাটতি মোকাবিলায় অভ্যন্তরীণ ঋণের উপর বেশি নির্ভর করত সরকার। চলতি অর্থ বছরই বাড়ানো হয় বৈদেশিক ঋণের পরিমাণ, যা এবার আরও বাড়তে পারে। বৈদেশিক ঋণ আর ঋণের সুদ দুটি পরিশোধ করতে হয় ডলারের হিসেবে। সেক্ষেত্রে ডলারের মূল্য বৃদ্ধি পেলে বাড়তে পারে ঋণের বোঝা আর সুদের চাপ। আজিম, দেশ টিভি, ঢাকা। তৃতীয় কোনো দেশে পুনর্বাসিত হওয়ার আগ্রহ নেই
রোহিঙ্গা জনগোষ্ঠীর। শুধু শিক্ষিতদের সুযোগ থাকায় পুনর্বাসনে আগ্রহী নয় উখিয়া টেকনাফের ক্যাম্পে থাকা এসব রোহিঙ্গারা। তাদের অভিযোগ, শুধু শিক্ষিতরা তৃতীয় কোনো দেশে চলে যাওয়ায় নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে রোহিঙ্গারা। ইউএনএইচসিআর বলছে এতে ব্যাহত হচ্ছে তৃতীয় দেশের রোহিঙ্গাদের পুনর্বাসন প্রক্রিয়া। আব্দুর রহমানের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আব্দুল্লাল মারুফ। অনেক চেষ্টা করেও বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি। রোহিঙ্গাদের তৃতীয় দেশে পুনর্বাসনের উদ্যোগ নেয় জাতিসংঘ। ইউএনএইচসিআর এর মধ্যস্থতায় 2017 সাল থেকে এখন পর্যন্ত 10টি দেশে পুনর্বাসন করা হয় 4623 জন রোহিঙ্গাকে, যার মধ্যে সবচেয়ে বেশি পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডায়। নাগরিকত্বের অধিকার এবং মানবিক মর্যাদা থেকে বঞ্চিত এসব মানুষকে তৃতীয় দেশে পুনর্বাসন নিরাপদ সমাধান হলেও এই প্রক্রিয়া বন্ধের দাবি তুলেছে উখিয়া টেকনাফের ক্যাম্পে থাকা রোহিঙ্গারা। তারা বলছেন, যাদের নিয়ে যাওয়া হচ্ছে তাদের অধিকাংশই শিক্ষিত। যারা নাকি এলামদার তারা বিদেশার গয়, যারা নাকি বেলেনি তারা সাজার গয় হলে আড়ালে আমি কষ্ট। মানে শিক্ষিত লোক বিদেশে চলে যাচ্ছে, এখানে তো বালা আমাদেরকে একটা বালা ডিসিশন দিবার লোক তো এখানে নেই। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান আর অনেকটা যাইতো না চাই আর রাইট লই আর দেশ মানে আর ওয়াফেস রিপাট্রিয়েশন হইতো চাই। মূলত নিজ দেশে ফিরে যাওয়ার সম্ভাবনা নেই এবং যেখানে আশ্রয় আছে সেখানে থাকা সম্ভব নয় এমন শরণার্থীদের তৃতীয় দেশে পুনর্বাসন করে ইউএনএইচসিআর। শরণার্থী কমিশনও বলছে এই প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হচ্ছে প্রত্যাবাসন। আমরা আমাদের দেশে ব্যাক করব, আমরা মিয়ানমারে ব্যাক করব, এটা নিঃসন্দেহে রিসেটেলমেন্ট প্রক্রিয়া কিছুটা ব্যাঘাত ঘটাচ্ছে। এখানে যারা মোটামুটি এলিজিবল, যারা একটু ইংরেজি বলতে পারে, যারা শিক্ষিত, তাদের প্রত্যেকের মাথায় এটি ঢুকেছে যে আমি রিসেটেল হব আমেরিকা, ইউরোপ। ইউএনএইচসিআর এর তথ্য মতে গেল 12 থেকে 18 মে পর্যন্ত 82 জন রোহিঙ্গা স্বেচ্ছায় ফিরে গেছেন মিয়ানমারে। নিউজ ডেস্ক, দেশ টিভি। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের শত শত বিঘা জমির পাকা বোরো ধানের ক্ষেত। গেল কয়েকদিনের একটানা বৃষ্টির কারণে ধান কেটে তুলতে পারছে না কৃষকরা। এতে জমিতেই পচে নষ্ট হচ্ছে কৃষকের কষ্টের ফসল। অনেক এলাকায় ধান কাটার জন্য মিলছে না শ্রমিক, কোথাও আবার পাকা ধানে বীজ গজাতে শুরু করছে। আর ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে প্রণোদনার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। সহকর্মী তারেক রহমানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। চাঁপাইনবাবগঞ্জে 5 উপজেলায় চলতি মৌসুমে বোরো ধান চাষ হয়েছে প্রায় 48,000 হেক্টর জমিতে। গেল 15 দিন থেকে ধান কেটে ঘরে উঠানোর কাজে ব্যস্ত সময় পার করছিলেন এ জেলার কৃষকরা। তবে গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে ধানের জমিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে জমিতেই পচে নষ্ট হচ্ছে এসব ধান, এমনকি পাকা ধানে বীজ গজাতেও শুরু করেছে। এতে দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের। 5 দিন থেকে যে আমাদের পানিতে আমাদের ধান সব তলিয়ে যাচ্ছে, ভিজে যাচ্ছে এবং ধানের অতিরিক্ত ওজন হয়ে গেছে। এই ওজনের কারণে আমরা ধান নিয়ে উপরে উঠাতে পারতেছি না। কিছু তুলেছি, কিছু ভেসে চলে গেছে আর ধানে গ্যাস বাড়িয়ে গেছে। ওই ধান খাইতে হবে, কেউ তো লিবে না, ধান ওগুলো বিক্রি করা যাবে না। কৃষকরা বলছেন বোরো ধান কাটা শুরু হতে না হতেই গত 1 সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। রোদ না থাকায় ধান কেটে মাড়াই করাও যাচ্ছে না। এমনকি বৃষ্টির পানিতে ভেসে গেছে অনেক কৃষকের জমিতে থাকা কাটা ধান। কমসে কম 100 বিঘা জমি নষ্ট হয়েছে। ধান সব নষ্ট হয়েছে, মানে আমাদের সবাই এখন সুরক্ষার উপর নিয়ে যেতে হয়েছে পানি থেকে। এক মাঞ্জা পানি থেকে আমরা ধান নিয়ে আসছি, ফের আমার ওই নিয়ে যে আমার ফের আবার রোদে শুকাইতে হয়েছে, ফের আবার বৃষ্টিতে ভিজে দিয়েছে, ফের আপনার অবস্থা খারাপ, ফের ভিজে দিয়েছে, ফের আবার শুকাছি। এরকমভাবে না হয়েছে তখন আমরা মেশিনে ভইরা ফের আবার আমরা এই করতে হয়েছে, ভূতে মাইরা ফের আমাকে। কৃষি কর্মকর্তারা বলছেন দ্রুতই ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠানো হবে। প্রণোদনার মাধ্যমে তাদের সহায়তা দিয়ে চাষিদের ক্ষতি পুষিয়ে দেওয়া হবে। যে সমস্ত কৃষকের কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এগুলা উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করতেছি এবং এটা আমরা উপরে পাঠাবো। যদি পরবর্তীতে কোনো সহযোগিতা আসে আমরা তাদেরকে সহযোগিতা করব। কৃষি অধিদপ্তরের তথ্য মতে গেল বছর চাঁপাইনবাবগঞ্জে বোরো ধান চাষ হয়েছিল 51,935 হেক্টর জমিতে, আর চলতি বছরে 47,730 হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুর জেলার মধ্যে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে এবার যানজটের আশঙ্কা করা হচ্ছে। এতে ঈদে ভোগান্তিতে পড়তে পারেন ঘরমুখো মানুষ। অবশ্য সড়ক ও পুলিশ বিভাগ সংশ্লিষ্টরা বলছেন চিহ্নিত স্থানগুলোতে যানবাহনের চলাচল নির্বিঘ্ন করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এম নজরুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ।
গাজীপুর এয়ারপোর্ট রুটে 7টি ফ্লাইওভার চালু থাকলেও ঈদে যানজটের শঙ্কা কাটছে না। যানজট চিহ্নিত স্থানগুলো হচ্ছে গাজীপুর সদরের ভবানীপুর বাসস্ট্যান্ড, হোতাপাড়া বাসস্ট্যান্ড, বাঘের বাজার বাসস্ট্যান্ড ও শ্রীপুর উপজেলার মাস্টারবাড়ি বাজার। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সিট স্টোর বাজার ও ভালুকা বাসস্ট্যান্ডেও যানজটের আশঙ্কা করা হচ্ছে। এছাড়া যানজটের শঙ্কায় আছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রামোড়। গাজীপুর জেলায় যানজটের এসব স্থান চিহ্নিত করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলো। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রামোড় এলাকা প্রতি বছরই ঈদে ঘরমুখ মানুষের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। স্টেশন এলাকায় সরু সড়ক ও বিশৃঙ্খলভাবে যানবাহন পার্কিং করায় যানজট সৃষ্টি হয়। ব্যাটারি চালিত ইজি বাইক রাস্তা থেকে সরিয়ে দিলে যানজট থাকবে না বলে মনে করছেন সাধারণ মানুষ। একমাত্র কারণ হচ্ছে যে গাড়ি অনিয়মভাবে চলাফেরা করে, এটা পুলিশ ভালোভাবে নিয়ন্ত্রণ যদি করে তাহলে মনে হয় যানজট হবে না। অটোরিকশা, সিএনজি চালিত রিক্সাগুলি, এগুলির মধ্যেও নানান যানজটের কারণ হয়। অটো রিক্সা, অবৈধ পার্কিং, রাস্তাঘাট ফুটপাল দখল করা, ট্রাফিক আইন না মানার জন্য প্রতি বছরে আমরা এই যানজটের ভোগান্তিতে পড়ি আর কি। তবে মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে জিএমপি কর্তৃপক্ষ। এইবার আমরা চেষ্টা করব যে আমাদের জাংশনগুলো আছে, চৌরাস্তাগুলো আছে, এটা একদম নিট অ্যান্ড ক্লিন রাখতে, যাতে লোকজন স্মুথলি চলাফেরা করতে পারে। এখানে যে ভাসমান যে হকার থাকে এগুলি সব আমরা ক্রাইম ডিভিশনের সাথে কাজ করে আমরা মুক্ত করব। ঈদের আগে মহাসড়কের চলমান কাজ সম্পন্নের দাবি জানান সড়ক ব্যবহারকারীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশ সীমান্ত দিয়ে পুষ্পিন অব্যাহত রেখেছে ভারত। গত 1 মাস সীমান্ত দিয়ে 5 শতাধিকের বেশি মানুষকে পুষ্পিন করেছে বিএসএফ। ভারত থেকে বাংলাদেশে পুষ্পিনের ঘটনায় সীমান্তবর্তী জেলাগুলো উত্তপ্ত হয়ে উঠেছে। বিশ্লেষকরা বলছেন ভারত আন্তর্জাতিক কোনো আইনই মানছে না। সহকর্মীদের সঙ্গে নিয়ে কাজী শাহেদের প্রতিবেদন। বাংলাদেশ সীমান্ত দিয়ে পুষ্পিন অব্যাহত রেখেছে ভারত। এ মাসে এখন পর্যন্ত দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে 469 জনকে পুষ্পিন করেছে দেশটি। এর মধ্যে 1 থেকে 26 মে পর্যন্ত 301 জনকে। শুধু 27 মে একদিনেই দেশের 5টি সীমান্ত দিয়ে পুষ্পিন করেছে 168 জনকে। পুষ্পিনের ঘটনায় সীমান্ত জেলাগুলো উত্তপ্ত হয়ে উঠেছে। মানুষের মাঝে বিরাজ করছে ক্ষোভ ও আতঙ্ক। তারা বিভিন্ন বর্ডারে আমাদেরকে এই এলাকাবাসীকে আতঙ্ক তৈরি করে দিয়েছে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়টা ধরনের পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে। আমিও চেষ্টা করছি যে আমার এই সীমান্ত এলাকার আমার জনশক্তি দিয়ে এগুলো খোঁজখবর রাখার জন্য, যে কোনোভাবে যাতে করে এই সাপোর্ট আমাদের দেশের কোনো মানুষের মাধ্যমে তারা না পায়। সীমান্তে বিজিবি রয়েছেন, ওনারা হয়তো কোনো ঝড় বৃষ্টির কারণে আশ্রয় নিচ্ছেন, সেই সুযোগেই তারা গেট দিয়ে বাইর করে দিয়ে দেয়। পুষ্পিন প্রচলিত নিয়মের বাইরে করা হচ্ছে, যা আইনসম্মত নয়। ভারত আন্তর্জাতিক আইন না মানায় এটি চূড়ান্তভাবে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির উপর প্রভাব ফেলছে বলছেন বিশ্লেষকরা। আমি যে দেশেরই নাগরিক হই না কেন, আমাকে মনে করছে সে বাংলাদেশের নাগরিক। এটা হলো একটা খারাপ দিক। দ্বিতীয় খারাপ দিক হচ্ছে যে আইনানুগ প্রক্রিয়া আমাকে পাঠিয়ে না দিয়ে যে প্রক্রিয়া পাঠিয়ে দেয়, এই পার্শ্বে থেকে যদি কোনো সময় আক্রমণ করে তাহলে আমি ক্রস ফায়ারে পড়ব। ভারত যদি মনে করে তাদের দেশে অবৈধ বাংলাদেশি আছে যারা ইলিগালি প্রবেশ করেছে, এটা যদি তারা মনে করে, তাহলে তাদের কিন্তু জাতিসংঘের 1951 সনের প্রটোকল অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এভাবে জোর করে ফোর্সিবলি বর্ডারে ডিপোর্ট করে দেওয়াটা কিন্তু কোনো সভ্য দেশের আইনের মধ্যে পড়ে না। চলতি মাসের প্রথম সপ্তাহে পুষ্পিনের ঘটনায় প্রতিবাদ জানিয়ে ভারতের কাছে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ। তারপরও বন্ধ হয়নি পুষ্পিন। ভারতের এমন তৎপরতাই আলোচনার পাশাপাশি বাংলাদেশকেও কঠোর হওয়ার পরামর্শ তাদের। বাংলাদেশের রাজনৈতিক কর্তৃপক্ষের কাজ হলো ভারত গভর্নমেন্টের উপর এমন একটা কূটনৈতিক প্রেশার দেওয়া যাতে করে তারা এই পুষ্পিনের কাজটা না করতে পারে, অথবা তার বর্ডারকে এমনভাবে সিল করা বা এমনভাবে প্রোটেক্ট করা যাতে করে তাদেরকে ঢোকাইতে না পারে। বাংলাদেশ সরকারের উচিত হবে ভারতের কাছে সেই লিগ্যাল ফরমেশন অনুযায়ী যোগাযোগ করা এবং চেষ্টা করা যাতে করে ভারত আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান করে। বিশ্লেষকরা বলছেন বিষয়টি গভীর উদ্বেগের। এভাবে চলতে থাকলে ভারত পুষ্পিনের সুযোগ নিয়ে কোনো বড় অপরাধীকেও পাঠাতে পারে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।